গণতন্ত্রের নামে যে মেয়াদ উত্তীর্ণ বড়ি খাওয়াইয়া এদেশের মানুষগুলোকে আপনাদের বুকে তুলে নিয়ে রাজনীতি করছেন, সেই সুযোগ চলে গিয়েছে। আপনি আমাকে সুবিধা দেন না, রাষ্ট্র আমাকে সুবিধা দেন না, যদি আমি রিক্সাওয়ালা হয়েছি, নাহলে রিক্সাওয়ালা পাইলট হতো। সেই লেখালেখির প্রেক্ষিতে আমরা ছাত্রদেরকে বলেছিলাম যে তোমরা একটি বিপ্লবী সরকার গঠন করো। তোমরা কি করলা? 54 বছরের ইতিহাসে যে দালালদের কারণে বাংলাদেশের সুবিধা বঞ্চিতদের তালিকা লম্বা হয়েছে, সেই দালালদের খপ্পরে পড়ে তোমরা একটা যে সংবিধান দর্শনকারীকে, প্রমাণিত দর্শনকারীকে জামিন দেয়, যে সংবিধান একটা প্রমাণিত হত্যাকারীকে জামিন দেয়, সেই জামিনকারী দর্শনকারী এসে তার মাকে শুদ্ধ দর্শন করে, বোনকে দর্শন করে, আবার দর্শন করে। সেই সংবিধানের অধীনে তুমি কিসের রাষ্ট্র গঠন করবা? 54 বছরের ইতিহাসে যে সংবিধান প্রমাণিত হত্যাকারী, হাতে নাতে ধরা হত্যাকারীকে জামিন দেয়, সেই আসামি আবার এসে 2-3টা হত্যা করে, তার ফাঁসি হয় না। এইরকম সংবিধানের অধীনে এই দেশের সাধারণ মানুষের, সমষ্টিগত মানুষের মুক্তি আসতে পারে না। সেই সংবিধানের অধীনে একটা কলুষিত, একটা বিদেশি নাগরিক, একটা অর্থ পাচারকারী, একটা প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক ধ্বংসকারী, যে ইসলামী ব্যাংকের সম্পদ সামাজিক সম্পদ, প্রত্যেকটা সম্পদ এদেশের সামাজিক সম্পদ, ব্যাংক একটি সামাজিক সম্পদ। এই হত্যাকারী, দর্শনকারী, পাচারকারী এদেরকে যারা ক্ষমতায় দেয়, যে সংবিধানের কারণে পড়তে পারে না, বাংলা পড়তে পারে না, এরকম সংসদ সদস্য যায়, যে সংবিধানের কারণে, যে বলে মাননীয় ব্রিজ আমি একটা স্পিকার চাই, স্পিকার তাকে 4 বার রিপিট করার পরেও বলে আমি একটা স্পিকার চাই মাননীয় ব্রিজ। এরকম সংসদ সদস্য তৈরি হয় যে সংবিধানের কারণে, যে সংবিধান 54 বছরের ইতিহাসে এই দেশের দর্শনকারীকে শাস্তি দিতে পারেনি, এদেশের নারীর নিরাপত্তা দিতে পারেনি, মৌলিক অধিকার নিরাপত্তা দিতে পারেনি, পাচার বন্ধ করতে পারেনি, এদেশের কৃষকের মজুরের মর্যাদা দিতে পারেনি, এদেশের আপনার বিশৃঙ্খলা বেড়েছে, দর্শনকারীকে উৎসাহিত করা হয়েছে, মাদকদেরকে উৎসাহিত করা হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারি নাই। সেই সংবিধানের অধীনে বিশ্বনন্দিত প্রফেসর ইউনূস, যিনি বিশ্বকে শান্তিতে নোবেল পেয়েছেন, বিশ্বের মানুষকে শান্তির পথ দেখিয়েছেন, ওনার মতো একটা ব্যক্তি কোন দালালের পক্ষে পড়ে আবার সেই অচল, অমীমাংসিত এবং দুষ্কৃতিকারীদের আস্তানার সংবিধান, তার অধীনে উনি শপথ গ্রহণ করলেন। তখনই আমরা আশাহত হয়ে গেলাম। এদেশের সাধারণ মানুষ যারা এখন, আপনারা যারা জ্ঞান পাপী বলেন যাদেরকে, তারা এখন অনুশোচনায় ভুগছে যে কেন আমরা জ্ঞান অর্জন করলাম, কেন এদেশে জন্মগ্রহণ করলাম। তাদের এখন অনুশোচনার সময় এসেছে। কেননা এদেশের যারা ভালো মানুষ, যারা মুক্ত চিন্তার মানুষ, যারা মানবিক গুণের গুণবলিতে মানুষ, মায়ের পেট থেকে মানুষ হিসেবে জন্ম নিয়েছে, তারা আজ অনুশোচনায় ভুগছে যে আমরা কিছুই করতে পারলাম না, আমার জন্য আমি কিছু করতে পারলাম না, আমার নিজের দেশ, পরিবার, রাষ্ট্র কিছুই করতে পারতেছি না, আমরা আমাদেরকে তালা মেরে রাখা হয়েছে। বিগত সময়ে আপনারা জানেন যে গুম হয়ে যেত, পরিবার জানতো না, কণ্ঠ অবরুদ্ধ ছিল, কথা বলতে পারতো না মানুষ, টুপি পরলে, দাড়ি পরলে প্রমোশন হতো না। আপনার এক টুপিওয়ালা আরেক টুপিওয়ালাকে বলতো ব্যাগে কি বোমা আছে। আপনারা জানেন হোলি আর্টিজেনের ঘটনায় বলা হয়েছিল তাদের একটা করে কাটবা, মাথা কেটে ফেলে দিবা, জান্নাতে চলে যাবা। অথচ মায়ের পেটে প্রথম যে অংশটুকু আসে সেটা হলো মস্তিষ্ক, এটা পবিত্র। এই পবিত্র মস্তিষ্ক কি পরিমাণ বাংলা ওয়াশ করা হয়েছে যে উচ্চ শিক্ষিত পরিবার থেকে আসা এই ছেলেগুলো গুলশানে এই বিদেশি নাগরিকদেরকে হত্যা করলো। কি জন্য? তাদেরকে বলা হয়েছিল একটা করে কাটবার, জান্নাতে চলে যাবা। বাংলাদেশে 54 বছরের ইতিহাসে এই দেশের সাধারণ সমষ্টিগত মানুষকে এই বাংলা ওয়াশ করে রেখেছে মাথাটাকে। তারা তাদের অধিকার কর্তব্য সম্বন্ধে জানে না।
এমনভাবে বলেছে যে জাতি তার কর্তব্য সম্বন্ধে জানে না, অধিকার জানে না, সেই দেশে গণতন্ত্র সুফল বয়ে আনতে পারে না। সুতরাং গণতন্ত্রের নামে যে মেয়াদ উত্তীর্ণ বড়ি খাওয়াইয়া এদেশের মানুষগুলোকে আপনাদের বুকে তুলে নিয়ে রাজনীতি করছেন, সেই সুযোগ চলে গিয়েছে এই গণজুলাই অভ্যুত্থানের কারণে। তথা বিভিন্ন সময়ে নির্বাচনের নামে কালক্ষেপণ, নির্বাচনের নামে তামাশা, হত্যা, লুটপাট, দর্শন, বিশৃঙ্খলার মাধ্যমে বিভিন্ন সময়ে 54 বছরে দেশটা শোষিত হয়েছে, শাসিত হয়েছে, লুণ্ঠিত হয়েছে। এই দেশের জনসাধারণ ভীত হয়েছে, বাধ্য হয়েছে। ছাত্র জনতা পার্টি, আপনার এই কেন অনেকগুলি দল বাংলাদেশে রয়েছে, তারপরে আপনি কেন এই দলটি প্রতিষ্ঠা করেছেন এবং এই দল দ্বারা আপনি কি করতে চাচ্ছেন, আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? জি, আপনাকে ধন্যবাদ। যারা বর্তমানে শুনছেন এবং পরবর্তীতে শুনবেন, সবার প্রতি সালাম ও শুভেচ্ছা রেখে বলছি। আমার গারো পাহাড়ের পদদেশে জন্ম, তো বুঝ হওয়ার পর থেকেই এই সামাজিক অব্যবস্থাপনা এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রে আমি অনেক সময় লক্ষ্য করেছি যে ভালো ভালো কথাগুলো প্রায় বলা শেষ হয়ে গিয়েছে। সবাই, নেতারা অথবা সমাজপতিরা ভালো ভালো কথা বলে, কিন্তু ভালো ভালো কথার সাথে কাজের মিলটা ওইভাবে পাই না। এরপরে ছাত্রদেরকে আমি বারবার বলেছি, ফেসবুকে লেখালেখিতে বলেছি যে আপনারা একটা বিপ্লবী সরকার গঠন করুন। যেভাবে ইরান প্রতিষ্ঠিত হয়েছে, স্বাধীনতা মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার সোলজারের ঘাড়ে গুলি করেছে একমাত্র ইরান। এই শক্তি ইরান কোথা থেকে পেল? শুধুমাত্র বিপ্লবের কারণে, বিপ্লবী সরকার গঠন করার কারণে ইরান আজ প্রতিষ্ঠিত। সারা বিশ্বের মাটিতে একমাত্র ক্ষমতাধর রাষ্ট্রের সাথে তারা যুদ্ধে জয়ী হয়েছে। আমরা বলেছিলাম ছাত্রদের যে 54 বছরের ইতিহাসে বাংলার মানুষ যে নির্যাতিত, যে কৃষক সারা জীবন কৃষকে থেকে গেল, কৃষক থাকবে, কিন্তু সে প্রোডাক্টিভ হবে, কৃষকের উৎপাদন বৃদ্ধি হবে, সমৃদ্ধ হবে, কৃষকের গাড়ি থাকবে, কৃষকের বাড়ি থাকবে, কৃষক সমৃদ্ধশালী হবে, কৃষককে নিয়ে গর্ব করব। পৃথিবীর অন্যান্য দেশে কৃষক যেভাবে থাকে, আপনি ইউরোপ যান, আমি আলহামদুলিল্লাহ প্রায় পৃথিবীর 35টা দেশ ঘুরেছি ব্যবসায়িক কাজে। আপনি আজকে জার্মান যান, যে দেখেন জার্মানের কৃষকের বাড়ি কেমন, তার নিজস্ব একটা প্রাইভেট কার আছে, তার কৃষি যন্ত্রপাতির উন্নত মানের প্রযুক্তি আছে, গাড়ি আছে, তার সুন্দর একটা বাড়ি আছে, কৃষকের সম্মান ওখানে সবচেয়ে বেশি। আর 54 বছরের ইতিহাসে বাংলাদেশের কৃষক নির্যাতিত হয়েছে, সুবিধা বঞ্চিত হয়েছে, আরো গরিব হয়েছে। কৃষক কেন গরিব থাকবে? 1 টাকার একটা বিচি, ফুলকপির বিচি নিয়ে এসে 50 টাকা বিক্রি করে। রাষ্ট্রের এখানে দায়িত্ব কি? রাষ্ট্র কৃষকের কাছে যাবে, মজুরের কাছে যাবে, সবার কাছে যাবে। যে বলবে যে রাষ্ট্র, কৃষক, আমি রাষ্ট্র তোমার কাছে এসেছি, তুমি তো 1 টাকা দিয়ে একটা চারা কিনে নিয়ে এসে 1000 গাছ লাগিয়েছ, 1000 × 50 টাকা তোমার এই বছরে সেল হবে, তোমার খরচ হয়েছে 10,000 টাকা। কিন্তু আমাদের দেশে কি হয়? এই ফুলকপি গুলাকে কেটে গরুকে খাওয়াতে হয়। এখানে রাষ্ট্রের ভূমিকা কি? অবশ্যই রাষ্ট্রের ভূমিকা আছে। রাষ্ট্র এই কৃষকের উৎপাদিত সম্পদটাকে, ফসলটাকে সে এক্সপোর্ট করবে পৃথিবীর যে সমস্ত দেশে করে যায়, সেই সুবিধা আদায় করা, সেই সুবিধা প্রয়োগ করার দায়িত্ব রাষ্ট্রের। সেই প্রেক্ষিতে, সেই আমার লেখালেখির প্রেক্ষিতে, আমার গবেষণার প্রেক্ষিতে এসেছে যে আপনি যাকে আজকে সুবিধা বঞ্চিত বলছেন, রিক্সাওয়ালা বলছেন, মজুর বলছেন, এই কথা বলার সাহস আপনি রাখেন কিভাবে? কারণ হচ্ছে তাকে তো আপনি সুবিধা দেন নাই। রাষ্ট্র যদি একটা নাগরিক, একটা শিশু জন্ম হওয়ার পরে যাবে, যে বলবে হে শিশু, তোমার সিরিয়াল নম্বর 1, 2, 3, 1000, 2000, 5000, 1 লাখ, তোমাকে আমি টিকা দিব, স্বাস্থ্য দিব, তোমাকে এসএসসি পর্যন্ত আমি পড়াবো, তারপরে তুমি তোমার প্রোডাক্টিভিটিতে যাবা। রাষ্ট্রকে সেই সুবিধা দিয়েছে? আমাকে দেয়নি তো। তাহলে এখন কোন সাহসে আমাকে রিক্সাওয়ালা বলবেন? বলতে পারবেন না আপনি। আপনি আমাকে সুবিধা দেন না, রাষ্ট্র আমাকে সুবিধা দেন না, আমি রিক্সাওয়ালা হয়েছি। নাহলে রিক্সাওয়ালা পাইলট